ডক্টর ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য লালন করে। ক্ষুদ্র ঋণের দারিদ্র্য লালন পালন হয়, আর যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তারা সম্পদশালী হয়। কারণ সপ্তাহে সপ্তাহে উচ্চ হারের সুদ ওই গরিবের মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে সেটা তার সুদ হিসেবে চলে যায়। সমর্থন করলেন অর্থনীতিবিদরাও। তাদের মতেও ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কমায় না। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তার আমলে দারিদ্র্য দূরীকরণে সহায়তা হয়েছে, শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে এটা হয়নি, সেটা ঠিক। প্রচলিত যে ক্ষুদ্র ঋণ, সেই ক্ষুদ্র ঋণে অতি দরিদ্র যাদের কোনো সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদের কিন্তু দেওয়াই হতো না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গিবাদ মোকাবিলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিশ্বে এভাবেই জঙ্গিবাদ মোকাবেলা করা হয়, মন্তব্য বিশ্লেষকদের। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তার ফাঁসির আদেশ। 2014 সালে পুলিশের হেফাজতে মারা যায় আবু বক্কর। শিগগিরই বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্ক। সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রপ্তানির কথাও ভাবছে সরকার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পেলেন স্বর্ণপদক। ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচন নয়, বরং দারিদ্র্যকে লালন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করে একথা বলেন তিনি। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষুদ্র ঋণ প্রকল্প নয়, বর্তমান সরকারের গৃহীত নানা কর্মসূচির কারণেই দেশে দারিদ্র্যের হার 22% নেমে এসেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে নেতাকর্মীদের দলকে সুসংগঠিত করার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা চালানোরও আহ্বান জানান তিনি। দীর্ঘ 14 বছর পর সম্মেলন, তাই শনিবার সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ভিড়ে মুখরিত ছিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন। প্রধানমন্ত্রীর আগমনের পর দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের উদ্বোধনী আয়োজন। মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারই কর্মসূচি দিয়েছিল। এই 96 সালে আওয়ামী লীগ সরকার আসার পরই দারিদ্র্যের হার কমতে শুরু করেছে। মাঝখানে বিএনপি আসার পর 5 বছর এবং তত্ত্বাবধায়কের 2 বছর 7 বছর থমকে ছিল। অনেকেই ক্রেডিট নেন। কয়েকদিন আমাদের অর্থমন্ত্রী খুব ক্ষুদ্র ঋণের প্রশংসা করে বললেন যে একেবারে ক্ষুদ্র ঋণের জন্য কি দারিদ্র্য বিমোচন হয়েছে। দারিদ্র্য বিমোচন যদি তার জন্যই হতো তাহলে আর ওই 60 ভাগের মতো দারিদ্র্য থাকে কেন, আর আজকে 22 ভাগে নেমে এসেছে কবে। তো আমি মাননীয় অর্থমন্ত্রীকেই বলবো যে উনি একটু জন্য হিসাব নেন যে এই যে 22 ভাগে নেমে এসেছে কাদের আমলে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের নামে ক্ষুদ্র ঋণে দারিদ্র্য লালন হয়। ক্ষুদ্র ঋণের দারিদ্র্য লালন পালন হয়, আর যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তারা সম্পদশালী হয়, তারা ধনশালী হয়। কারণ সপ্তাহে সপ্তাহে উচ্চ হারের সুদ ওই গরিবের মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে সেটা তার সুদ হিসেবে চলে যায়। আর আমার দুঃখ লাগে যে তিনি এমন একজনের প্রশংসা করে ফেললেন যার কারণে আমার পদ্মা সেতু অর্থায়ন বন্ধ করে দিল ওই ওয়ার্ল্ড ব্যাংক। দেশের উন্নয়নে নারীদের নিজের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদেরকে কখনো অপান্ত ভাবা যাবে না। প্রত্যেকটা মানুষেরই কর্মদক্ষতা আছে, কর্মক্ষমতা আছে, যার যেটুকু সেটা দেশের কাজে লাগাতে হবে। এবং বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী তাদের একটাই লক্ষ্য থাকতে হবে, রাজনীতির মধ্য দিয়ে আমরা জনগণকে কি দিতে পারলাম। সন্ত্রাসবাদ ও মাদকাসক্ত থেকে দূরে রাখতে সন্তানদের সঙ্গে মায়েদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছেলেমেয়েরা যেন লেখাপড়া শেখে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থন করেছেন অর্থনীতিবিদরাও।
তাদের অভিমত, ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়। তারা বলেন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম সঠিকভাবে পর্যবেক্ষণে না রাখলে তা দরিদ্রের জীবনে আরো নেতিবাচকভাবে কাজ করে। এছাড়া ক্ষুদ্র ঋণ গ্রহণ করে অনেকেই দরিদ্র থেকে আরো দরিদ্র হয়েছেন। ডক্টর ইউনূসের প্রশংসা করে অর্থমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সময় সংবাদকে এই কথা বলেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে তার আমলে দারিদ্র্য দূরীকরণে সহায়তা হয়েছে, শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে এটা হয়নি, সেটা ঠিক। আর প্রকৃত গবেষণা থেকে যেটা দেখা যায় সেটা হলো 100 জনকে ক্ষুদ্র ঋণ দিলে, দরিদ্র লোককে ক্ষুদ্র ঋণ দিলে 8 জন মাত্র দারিদ্র সীমা অতিক্রম করতে পারে, বাকি 92 জন পারেন। সুতরাং ক্ষুদ্র ঋণ দিয়ে কেউ যদি বলে যে দারিদ্র দূরীকরণ হয়েছে, তাহলে সেটা গবেষকের দৃষ্টিতেও ভুল, আর বাস্তব কার্যকরণ সম্পর্কের ক্ষেত্রেও সেটা ভুল। গ্লোবাল মাইক্রো ক্রেডিট ক্যাম্পেইন একটা আছে ওয়াশিংটনে, 2010 সালে তারা পেয়েছে 90 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত 23-24 মিলিয়ন পরিবার ক্ষুদ্র ঋণ নিয়েছে, মাত্র 9.4% দারিদ্র্য সীমার উপরে উঠেছে। আমার ব্যক্তিগত স্টাডি যেটা আমি করেছিলাম 7 সালে প্রকাশিত হয়েছে, সেখানে আমি দেখেছি মাত্র 7% দারিদ্র্য সীমার উপরে উঠতে পেরেছে, কেউ কেউ আবার পেছনে চলে গেছে। বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন প্রকাশ করেছে। 2016 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে দেশটি। তবে দেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পুরো বিশ্বে একইভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা হয়। এদিকে দেশের জঙ্গি সংগঠনগুলোর আইএস সম্পৃক্ততার বিষয়ে প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বললেন, আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সঙ্গে দেশের সন্ত্রাসীদের যোগাযোগ নেই। রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুবেল। সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বার্ষিক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়। দীর্ঘ এই প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে আরও বলা হয়, দেশের জঙ্গি সংগঠনগুলো আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে। সরকার মানবাধিকার ও রাজনৈতিক অধিকার সীমিতকরণের যৌক্তিকতায় সন্ত্রাসবাদ মোকাবিলার উদ্যোগ নিয়েছে বলেও দাবি করা হয় রিপোর্টে। তবে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে। রিপোর্টে আরও বলা হয়, দেশের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা দিলেও সরকার কখনো কখনো তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আইএস যেটা করছে এটা তো হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, আল কায়েদা যেটা করছে এটা হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, বাট তারা কি লিগ্যাল? তার লিগ্যাল না। কিন্তু স্যার সারা বিশ্বব্যাপী এই ধরনের, হ্যাঁ দ্যাট ইজ ট্রু, সারা বিশ্বব্যাপী হচ্ছে, কিন্তু আপনাকে যদি মনে রাখতে হবে আমরা কিন্তু রিসিভার এন্ডে, আমরা কিন্তু গিভার এন্ডে না। আমরা যদি গিভার এন্ডে যেদিন যাব সেদিন হয়তো আমরা তাদেরকে বলবো যে আমেরিকাতে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে কি হচ্ছে না। এছাড়া দেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলেও দাবি করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে। গভর্নমেন্ট সেটা মাথায় নিয়েছে বলেই বারবার বলছে যে আমরা ইলেকশনটা অল ইনক্লুসিভ করতে যাচ্ছি, ইলেকশন কমিশন বলছে আমরা অল ইনক্লুসিভ ইলেকশন করতে যাচ্ছি। ভোট দেওয়াটা কিন্তু ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এবং সেখানেই আন্তর্জাতিক প্রশ্ন আসে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয়তো আমাদের নির্বাচন খুব ভালো হলেও ওটা অতখানি 100% হবে না, কিন্তু উই শুড বি এবল টু অ্যাচিভ 80%। এদিকে ভোলায় এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আল কায়েদা বা আইএস এর কোনো অস্তিত্ব নেই। আল কায়েদা, আইএস এগুলো আমাদের দেশে নেই, আমাদের এখানে কোনো অস্তিত্ব নেই। আমাদের এখানে যেগুলি ছিল, যেগুলো আছে, সেগুলো আমাদের দেশেই তৈরি কিছু সন্ত্রাসী, কিছু জঙ্গি রয়েছিল। উগ্রবাদ মোকাবিলায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী সঠিক পথেই এগুচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। শুক্রবার উচ্চ আদালতের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমিন উদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফেন্দি কাঙ্গার প্রদেশের রাজধানী পার্লিসের ইমিগ্রেশন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি ব্যক্তিকে 2014 সালের 29 অক্টোবর আটকের পর ইমিগ্রেশন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। আটক বাংলাদেশি হত্যার ঘটনায় 2 পুলিশের বিরুদ্ধে 302 দণ্ডবিধির 34 নম্বর অনুচ্ছেদের অধীনে মামলা করা হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে 2 ইমিগ্রেশন পুলিশকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়। নিহত 45 বছর বয়সী বাংলাদেশির নাম আবু বক্কর সিদ্দিক। 1500 জিবিপিএস এর শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
দুটি সাবমেরিন কেবল থেকে পাওয়া জিবিপিএস ব্যবহারে বর্তমানে বাংলাদেশের সক্ষমতা না থাকলেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মিয়ানমার, ভুটান এবং ভারতের কয়েকটি রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা রয়েছে। নিজামুদ্দিনের ছবিতে কুয়াকাটা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট। সমুদ্রের তলদেশ দিয়ে চলে যাবে শক্তিশালী কেবল, যার ফলে স্যাটেলাইটের উপর নির্ভরতা কমিয়ে কম খরচ এবং অধিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন দেশকে সংযুক্ত করে সাবমেরিন কেবল নেটওয়ার্ক। 2005 সালে প্রথমবারের মতো সাবমেরিন কেবল নেটওয়ার্কে যুক্ত হওয়া বাংলাদেশের বর্তমানে ব্যান্ডউইথ সক্ষমতা রয়েছে প্রায় 400 জিবিপিএস। নতুন করে যুক্ত হওয়া দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে পাওয়া যাবে আরও 1500 জিবিপিএস। এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে সাগরকন্যা, কুয়াকাটায়। এরই মধ্যে ঢাকার সঙ্গে ট্রান্সমিশন লিঙ্ক স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে কোনো দুর্ঘটনায় কক্সবাজারের প্রথম কেবলটি বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা থাকায় আর ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হবে না বাংলাদেশ। এছাড়া দক্ষিণের জেলাগুলো সহ সারা দেশে কম মূল্যের ইন্টারনেট সেবা দেওয়াও সুগম হবে। আমাদের সিমিভি 4 যদি কাটা পড়ে তাহলে সিমিভি 5টা রিডান্ডেন্সি হিসেবে কাজ করবে। এই কেবল খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর এলাকায় স্বল্প মূল্যে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিতে পারবে, কারণ এখান থেকে ট্রান্সমিশন কস্টটা এ সমস্ত এলাকায় কম হবে। নতুন সংযোগে বাংলাদেশ সহ 17টি দেশের 19টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর কার্যকাল ধরা হয়েছে 20 থেকে 25 বছর। তবে আগের 400 জিবিপিএস এর মধ্যে এখনো যেখানে প্রায় 100 জিবিপিএস অব্যবহৃত রয়েছে, সেখানে নতুন করে 1500 জিবিপিএস নিশ্চিত হওয়ায় বিদেশে রপ্তানির কথা ভাবছে সরকার। প্রায়ই দেখেন যে আমরা কথা বলছি, ভুটানের চাহিদা আছে, ভুটান আমাদের সঙ্গে মোটামুটি আমরা সম্মতি দিয়েছি। এখন নেপালের চাহিদা আছে, 7 সিস্টার্স ভারতের তাদেরও চাহিদা আছে। মোটামুটি একটা রুটও আমরা তৈরি করেছি, দফায় দফায় আমাদের আলোচনা হয়েছে এবং আমরা হোপফুল যে আমাদের যে উদ্বৃত্ত যে ব্যান্ডউইথ আছে সেটা আমরা রপ্তানি করতে পারবো। আমরা এই মুহূর্তে বিক্রি করছি 208 জিবি, কাজে আমরা 60% আমরা মানে মার্কেট শেয়ার এই ছোট্ট কোম্পানি উপভোগ করছে। আমাদের ব্যান্ডউইথ পড়ে আছে তা না, কিন্তু প্রকল্প ব্যয় ধরা হয়েছে 660 কোটি টাকা। এর মধ্যে প্রায় 200 কোটি টাকা সরকার এবং বিএসসিসিএল এর, বাকি টাকা ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শুধুমাত্র দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সক্ষমতায় বাড়ল না, একই সঙ্গে নিশ্চিত করা হলো নিরাপত্তার বিষয়টিও। তবে প্রয়োজনের অতিরিক্ত এই জিবিপিএস তখনই সুফল দেবে যখন এর রপ্তানি এবং দেশে নতুন নতুন ক্ষেত্র তৈরি করে এর ব্যবহারের সক্ষমতা তৈরি করতে পারে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। সন্ধ্যার সময় আরো থাকছে। সিলেটে গরু চোরের হামলায় একজন নিহত। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে নিহত আরো এক। 10 পুলিশ সহ আহত অর্ধশতাধিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের এশিয়া প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অলোক শর্মা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, এছাড়াও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার এলিসন ব্লেক। বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, দুই দেশের বাণিজ্য সম্পর্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে তা দেখতে চায় যুক্তরাজ্য। বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এই সম্পর্ক আরো উন্নত দেখতে চাই এবং একই সঙ্গে আমাদের বাণিজ্য এবং আমাদের অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলোতে যুক্তরাজ্যের ভূমিকা আরো বড় করে আমরা এখানে দেখতে চাই। বাংলাদেশে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সবসময়ই দেখতে চেয়েছেন, এখন তারা সেটাই দেখতে চান, যেন প্রতিনিধিশীল একটি সরকার তারা অবশ্যই এখানে দেখতে চান। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন বা সহায়ক সরকারের অধীনে নয়, আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। বিএনপি নিজেদের অস্তিত্ব বাঁচাতে নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তেঁতুলঝোড়া কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করে একথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না করতে পারে, সেজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সবাইকে সতর্ক থাকতে হবে।
পরে তিনি তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সংবিধানের নিয়ম, যে সরকার এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, সেই সরকারের নেতৃত্বেই আগামী দিন নির্বাচনী সরকার পরিচালিত হবে। এর বাইরে উদ্ভট সহায়ক সরকারের কথা তো কোনো প্রস্তুত না, এবং ওই সরকারের বিএনপির আসার কোনো সুযোগ নাই, যেহেতু তারা সংসদে নাই। সংসদে যেহেতু নাই, তাদের আসারও কোনো সুযোগ নাই। উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে আপনারা আসবেন, আমরা জানি আসবেন, আসতে হবে আপনাদেরকে, না আসলে আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। সাংগঠনিক নির্বাচনকে বানচাল করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপির নিবন্ধন বাতিল হলে দেশে অন্য কোনো রাজনৈতিক দলের নিবন্ধনও থাকবে না। আর এজন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ। এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে না। আর যদি এদেশে নিবন্ধন বাতিল হয়, বিএনপির যদি বাতিল হয়, সে দেশে আমার মনে হয় কোন দলের নিবন্ধনই সেই দিন থাকবে না। এই পরিস্থিতির দিকে যদি আপনারা এই সরকার ঠেলে দেন এই দেশকে, তার জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। ফেনীতে একটি স্কুলে অনুষ্ঠান চলাকালে ককটেল হামলা, আতঙ্কিত হয়ে ছোটাছুটিতে কয়েক শিক্ষার্থী আহত, নিরাপত্তা জোরদার। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন। এতে ছাত্র রাজনীতিতে নিয়মিত ছাত্রদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সমাবর্তনে ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমাকে। এ উল্লাস আকাশ ছোঁয়ার, এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। যে কোনো শিক্ষার্থীর জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত সমাবর্তন। তাই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে অংশ নেওয়া প্রায় 18,000 গ্রাজুয়েট আনন্দ আর উল্লাস করেই শিক্ষা জীবনের আনন্দ ঘন এই ক্ষণটিকে উদযাপন করলেন। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য কিংবা কার্জন হল, পুরো ক্যাম্পাসই উৎসব মুখর হয়ে ওঠে এসব গ্রাজুয়েটের পদচারণায়। যে যেভাবেই পেরেছেন স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে শেষ মুহূর্তকে ধারণ করে রেখেছেন নিজের মতো করে। অনেক ভালো লাগতেছে। আই থিংক আমার লাইফের বেস্ট পার্ট এটা। এই ক্যাপ, এই ড্রেস আসলে সম্পূর্ণ আমার মা এবং আমার বাবা। সবাই দোয়া রাখবেন যাতে আমরা সবসময় সবার সাথে থাকতে পারি। সন্তানের এমন বিশেষ দিনে বাবা মার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের চোখে মুখেও ছিল বাঁধ ভাঙা উল্লাস। আজকে চোখের পানি আসলে আনন্দের পানি, কষ্টের না। ঢাকা ইউনিভার্সিটির 50তম সমাবর্তন, তাই মিস করতে চাইনি যে আমার সাথে সাথে মেয়েরও কিছু একটা হোক। শনিবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সমাবর্তন স্থলে উপস্থিত হন। এরপর শুরু হয় সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। এতে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি দেওয়া হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমাকে। বক্তৃতায় তিনি মেধা ও নৈতিক চর্চার মধ্য দিয়ে মানব সেবা করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। নিজেও অন্যায় করবেন না, আর অন্যকে অন্যের অন্যায়ও সহ্য করবেন না। দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। সাধারণ মানুষের আর সমাজের দুর্বলদের মানবাধিকার লঙ্ঘিত হতে দেবেন না। সভাপতির বক্তব্যে ডাকসু নির্বাচন প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, অবিলম্বে এর নির্বাচন না হলে ভবিষ্যতে দেশের রাজনীতিতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হবে। ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন যে মাস্ট, এই ডাকসু নির্বাচন করা দরকার। ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে। এবারের সমাবর্তনে 80 জন গ্রাজুয়েটকে 94টি স্বর্ণপদক, 61 জনকে পিএইচডি এবং 43 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। দেশের সবচেয়ে বড় এই বিদ্যাপীঠে ভর্তি হতে পেরে একসময় অনেক শিক্ষার্থীরই স্বপ্ন পূরণ হয়েছিল। আজ তাদের শিক্ষা জীবন শেষ করে অংশ নিচ্ছেন সমাবর্তনে। তাই সমাবর্তনে অংশ নিয়ে এসব শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক আর শিক্ষকদেরও চাওয়া, শিক্ষার যে উদ্দেশ্য নিয়ে তারা ভর্তি হয়েছিল সেই সেবা ছড়িয়ে যাক দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে লিখিত বক্তব্যের বাইরেও বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা এখন দেখে নেব অলিখিত সেই বক্তব্যের কিছু অংশ। নিজের কাছে অবাক লাগে, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। 1961 সালে আমি মেট্রিক পাস করছি এবং মেট্রিক 3rd ডিভিশন। আর আইএ পাস করছি, এটা তো এক সাবজেক্ট অর্থ লজিকের রেফার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে করতে, ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো না। আল্লাহর কি লীলা খেলা বুঝলাম না, যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না, সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলর হয়ে আসছি। বিভিন্ন আন্দোলন সংগ্রাম, যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করতাম, যার জন্য প্রায় ঢাকা আসতাম এবং বিভিন্ন হলে রাত্রিও যাপন করতাম। এমন কোনো হল নাই তখনকার যা ছিল যেটার যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই। অবশ্য রুকিয়া হলে ঢুকি নাই, থাকিও নাই, ওই সুযোগ ছিল না। তবে রুকিয়া হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না। সিলেটের কোম্পানিগঞ্জে গরু চোরের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে পড়ে আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন 10 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক। উপজেলার পূর্ব ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ভোরে ওই এলাকার একটি বাড়িতে গরু চুরি করতে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় বাড়ির মালিক টের পেয়ে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। এতে গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 10 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ 2 জনকে আটক করেছে। ডাকাতি হয়, ডাকাতি হওয়ার পরে ওই একটা লোক মারা যাওয়ার পরে ওরা একটা ডাকাত ধরে রাখছিল। ওই ডাকাতটা সকালে আমরা আনতেছি, ওই আনার পথে আমাদের সাথে পাবলিকের মারামারি হওয়ার পরে ওই জায়গায় আমাদের এই দুর্ঘটনাটা। ঘটনা জানার সাথে সাথে ওসি এবং ইউনো সাহেব ঘটনাস্থলে যায়। তো আবার আত্মরক্ষার্থে তাদের মধ্যে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে আরেকজন মফিজুর রহমান নামক আরেকজন লোক মারা যান এবং 10 জন পুলিশ আহত হয়। পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে আছে। ফেনীতে একটি বিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সকালে শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিদ্যালয়ের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, গত রাতে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সকালে নতুন আয়োজনে অনুষ্ঠান শুরু হলে মঞ্চ লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অভিভাবক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশি পাহারায় অনুষ্ঠান শেষ হয়। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেনি পুলিশ। আমাদের অনেক ছাত্রছাত্রীর পা ভেঙে গেছে, তারা আহত হয়েছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তো এই বয়সে এমন সিচুয়েশনে পড়ার কোনো কথাই ছিল না, কেন আমাদেরকে এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে, আমরা এর বিচার চাই। আজকে বাচ্চাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কটা কার কারণে যাবে? এই বাচ্চারা তো এখন স্কুলে আসতে চাইবে না। কোনো দুষ্কৃতকারী স্কুলে ম্যানেজমেন্ট আসতে চায়, ওই জন্যই হামলায় তারা স্কুলে এসে অনেকবারই হেডমাস্টারকে। দেশের বাইরের খবর। মাইকেল ফ্লিন, জ্যারেড কুশনার ও জেফ সেশনসের পর এবার ট্রাম্পের ঘনিষ্ঠ আরেকজনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। নির্বাচনী প্রচারণার সময় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনকারী জে.ডি. গর্ডনও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি স্বীকার করে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আরও 2 নিরাপত্তা উপদেষ্টা কার্টার পেস ও ওয়ালিদ ফেয়ার্সকে সঙ্গে নিয়ে রুশ রাষ্ট্রদূতের সাথে তার বৈঠক হয়।
এদিকে গভর্নর থাকাকালীন সরকারি কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহার প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ইন্ডিয়ানা রাজ্যের আইন অনুযায়ী তিনি বেআইনি কিছু করেননি। এর মধ্যেই আরও এক দফা আদালতের বিরোধিতার সম্মুখীন হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অভিবাসন বিরোধী আদেশ। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের কারাগারে বন্দী রাখা অসাংবিধানিক বলে রায় দিয়েছেন ফ্লোরিডার একটি আদালত। I'm scared, but it was also a message to the world. ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর খবর। আসলে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। গ্রুপ এতে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 3-0 গোলে হেরেছে স্বাগতিকরা। কাল দ্বিতীয় ম্যাচে ফিজির মুখোমুখি হবে জিমি চয়নরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া ম্যাচের শুরু থেকে বেশ আগ্রাসীভাবে খেলতে থাকে। 4 মিনিটে তাদের গোল বঞ্চিত করেন স্বাগতিক গোলরক্ষক জাহিদ, কিন্তু এর 1 মিনিট পরেই জলিল মারহানের ফিল্ড গোলে লিড পায় মালয়েশিয়া। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ হারালেও খেলার 19 মিনিটে মালয়েশিয়ার হয়ে লিড বাড়ান রাহিম রাজি। 2 গোলে পিছিয়ে পড়া স্বাগতিকরা এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। আধিপত্য নিয়ে খেলতে থাকা মালয়েশিয়া আবারও গোলের দেখা পায় 54 মিনিটে। এবার ফিল্ড গোল করেন আইমান রোজেমি। শেষ পর্যন্ত 3-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব র্যাঙ্কিংয়ের 12তম স্থানে থাকা মালয়েশিয়া। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য কমায় না, বরং লালন করে। সমর্থন করলেন অর্থনীতিবিদরাও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিশ্বে এভাবেই জঙ্গিবাদ মোকাবেলা করা হয়, মন্তব্য বিশ্লেষকদের। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তার ফাঁসির আদেশ। 2014 সালে পুলিশের হেফাজতে মারা যায় আবু বকর। শিগগিরই বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্ক। সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রপ্তানির কথাও ভাবছে সরকার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে উৎসব মুখর পুরো ক্যাম্পাস। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পেলেন স্বর্ণপদক। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।